প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, সাপ্তাহিক নিয়মিত আয়োজনে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা এবং বিশ্লেষণ শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ বাংলাদেশের নদী রক্ষা ও নদীর পানির ন্যায্য হিস্সা। দর্শক জানেন যে আগামীকাল 22শে সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে বিশ্ব নদী দিবস পালিত হবে। তার কে সামনে রেখে আজকে আমরা একটু নদী নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে। এবং প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে নির্ধারিত সময়ে আমরা আসতে পারিনি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান, আপনাদের খুবই পরিচিত মুখ, এবং সিজিএস এর সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরীকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আপনারা জানেন যে দর্শক সাম্প্রতিক সময়ে এবং অনেক আগে থেকে টক শোতে নানা বিষয়ে কথা বলেন, বিশেষত সরকারের যে তাদের যে কাজের সমালোচনা তিনি করেছেন, এবং তিনি স্পষ্টভাষী, তিনি যুক্তি দিয়ে কথা বলেন, স্পষ্ট ভাষায় সাদাকে সাদা কালোকে কালো বলেন। সে কারণে তার যেমন সুনামও আছে তেমনি আবার বদনামও আছে। যারা আসলে মুক্ত চিন্তার কথা বলতে চান, বাক স্বাধীনতার কথা বলতে চান, আসলে সমালোচনা পছন্দ করেন, তারা মঞ্জুর চৌধুরীকে পছন্দ করেন। ঠিক আগের সরকারের রোষানলের শিকার হয়েছেন তিনি তার বক্তব্যের কারণে। আমরা দেখেছি অভিনব ঘটনা, তিনি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি কাজ শুরু করেছিলেন, বেশ কিছুদিন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন নদী রক্ষার জন্য, কিন্তু মাঝপথে তিনি শেষ দিকে সেই কাজটি ঠিকমতো করতে পারেননি। তার একটি বক্তৃতাকে কেন্দ্র করে সরকারের সাথে, বিগত আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্কের এক ধরনের টানাপোড়েন দেখি, এবং তারপর তাকে যা হয় যে তাকে দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নীতিতে অটল ছিলেন, তিনি সত্য কথাটি বলেছেন। আজকেই সে ডক্টর মঞ্জুর চৌধুরীকে পেয়েছে এবং নদী বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। চৌধুরী, আমাদের ইচ্ছা আছে যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটুখানি সুযোগ পেলে আমরা কথা বলবো। আমাদের সময় অনেক দূর চলে গেছে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে নতুন সরকার ক্ষমতায় এলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার, আন্দোলন থেকে এই সরকার উদ্ভূত হয়েছে, স্বাভাবিক কারণে নানা রকম আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। ঠিক তার একটি আকাঙ্ক্ষার মাত্রা আছে যে আমাদের নদীগুলো আগের থেকে যে দখল হয়ে গেছে সেখান থেকে দখল মুক্ত হবে কিনা, আমরা নদীকে রক্ষা করতে পারবো কিনা, এবং বিশেষত নদীর যে আমাদের পানির ন্যায্য হিস্সা, ভারত থেকে যে পানি পাওয়ার কথা সেটি আমরা পাবো কিনা। কারণ আওয়ামী লীগ সরকার তার যে পররাষ্ট্র নীতির কারণেই আসলে ভারতের সাথে একটা সমঝে চলার নীতি অবলম্বন করেছিল বলে বলা হয়, যে কারণে আমরা তেমন কিছু পাইনি। প্রথম কথা হচ্ছে যে নদী পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? নতুন সরকার আসার পর আসলে নদীকে রক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা, বা এই বিষয়ে আপনার কি বক্তব্য, প্রারম্ভিক মন্তব্য দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। নদীর বিষয়ে সরকার কিন্তু অ্যাকচুয়ালি যে কয়েকটা মূল প্রায়োরিটি থাকার কথা, তার মধ্যে নদী কিংবা এনভায়রনমেন্ট প্রথম দিকে আসে না, এটাই বাস্তবতা। প্রথম দিকেই যে আসে আপনার ইকোনমি, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পররাষ্ট্র, এসব বিষয়গুলো সেখানে। তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে শুনি যে নদীর রক্ষার কথা, খাল বিল উদ্ধারের কথা, এবং প্ল্যানের কথা শুনি যে প্রতিটা দেশে, প্রতিটা আপনার জেলাতে দুটো করে নদী উদ্ধার করা হবে, দখলমুক্ত করা হবে, এই ধরনের কথা আমরা শুনে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কাজ শুরু হয়নি, হওয়ার কথাও না, এত তাড়াতাড়ি তো কোনো কাজ হয় না। আমরা আশা করব তারা অ্যাটলিস্ট দুটো করে নদী যেন উদ্ধার করতে পারে। বিশেষ করে আমি চাইবো যে কর্ণফুলী নদী যেন তারা উদ্ধার করতে পারেন। কর্ণফুলী সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, ওইখানে আপনার বহু স্থাপনা নদীকে সংকুচিত করে ফেলছে। বিশেষ করে একটা ড্রাইডক, কর্ণফুলী ড্রাইডক নামে পরিচিত, সেটা কর্ণফুলীর 1/3 এলাকা দখল করে ফেলছে। এবং আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলাম, আমি ওটাকে সরিয়ে দেবার, উৎখাত করার বহু চেষ্টা করেছি। 2 বার অর্ডার দিয়েছি ডিসিকে, চিটাগাংয়ের ডিসিকে, যে অর্ডার পালিত হয়নি, কারণ মন্ত্রণালয় এবং মন্ত্রী এবং সচিব ওই নদীর দখলকারীর পক্ষে ছিলেন, এবং ওই তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন
চিটাগাং পোর্ট অথরিটির, তিনিও পক্ষে ছিলেন, আরো অনেকে ছিলেন। এবং এটা তারা করেছেন উৎকোচের বিনিময়ে, আমরা সবাই এটা জানি। টাকার পরিমাণও আলাপ আলোচনায় এসেছে। এই এই একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক আছে, অনেক আছে। সেগুলি এখন আশা করি এই সরকার তাদেরকে উৎখাত করতে পারবে, কারণ রাজনৈতিক শক্তি সাধারণত নদী দখল করে, রাজনৈতিক শক্তি থাকে, প্রশাসনকে তারা প্রভাবিত করে এবং নদী দখল করে রাখে। নদী দখল করে জায়গা অ্যাকচুয়ালি তারা নদীকে ভরাট করে সেখানে তারা স্থাপনা, কল কারখানা এসব তৈরি করে। জি, মঞ্জু ভাই, আপনি বলছেন যে আসলে এই সরকারের আসলে খুব ইমার্জেন্সি কিছু প্রায়োরিটি আছে, যেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া এবং নানা ক্ষেত্রে প্রশাসনকে ঠিকমতো সাজানো, এফেক্টিভ করা। সে কারণে হয়তো পরিবেশ বা নদী বিষয়ে খুব বেশি গুরুত্ব দেবার সুযোগ তৈরি হয়নি। তারপর আপনি আশাবাদের কথা ব্যক্ত করেছেন। কিন্তু এক ধরনের সংস্কার প্রস্তাব তো আলোচনা হচ্ছে যে আমাদের সকল ক্ষেত্রে আমরা সংস্কার চাই এবং সেই সংস্কার আমাদের করতে হবে। যেগুলো রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা এসেছিল তারা আসলে এই ধরনের সংস্কারগুলো তারা করতে অনীহা প্রকাশ করেছে বা করেনি। তো আমরা সেদিকে যাব। মঞ্জু ভাই, একটু খোলামেলা আপনাকে জানতে চাই যে আপনি তো জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব যখন পালন করেছেন, তখন আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন সেই ক্ষমতাসীন ব্যক্তিরা আপনাকে সহযোগিতা করলো না কেন? মানে আসলে তাদের তো সহযোগিতা করবার কথা, কারণ রাষ্ট্রের দায়িত্ব। আপনাকে কিন্তু রাষ্ট্রীয় সংস্থা তো জাতীয় নদী রক্ষা কমিশন, ফলে সেখানে তারা সহযোগিতা করবার কথা, কিন্তু আপনি কেন আপনার মনের মতো করে কাজ করতে পারলেন না? সেটি আসলে বাধাটি কোথায়? সেটি এক্সপিরিয়েন্সটা একটু দরকার, কারণ সামনের দিনে যারা দায়িত্ব পালন করবেন তা সেক্ষেত্রে যেন একই রকম পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। অ্যাকচুয়ালি জাতীয় নদী রক্ষা কমিশনের বর্তমানে যে আইনটি আছে, আইনটি খুবই দুর্বল, অপ্রতুল। এবং সরকারের পক্ষ থেকে একটা আছে, আপনার কি বলে, অঘোষিত একটা নীতি আছে যে জাতীয় নদী রক্ষা কমিশনকে অনেকটা দুর্বল করে রাখা হবে, এবং তাই করা হয়েছে। আমরা দেখেছি যে সেইখানে আপনার একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল। জাতীয় নদী রক্ষা কমিশন যেসব অফিসারদেরকে পানিশমেন্ট দিতে হতো, বা উম, ভালো অফিসারকে তারা দিত না, যারা ভালো অফিসার ছিল তাদেরকেও এখান থেকে বদলি করে নিয়ে যেত। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই নদী দখলের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের স্বার্থ জড়িত থাকে। আর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা প্রভাবিত করেন, এবং যার ফলে জাতীয় নদী রক্ষা কমিশন সহজে কাজ করতে পারে না। তাদের আইনি ক্ষমতাও কম, রিসোর্সও খুবই আপনার আম, অল্প কিছু টাকা তারা তাদের বাজেট দেওয়া হয়। তাদের যানবাহনের অপ্রতুলতা আছে, ম্যান পাওয়ারের অপ্রতুলতা আছে। এসব নিয়ে যতটুকু করা গেছে সেটাই একটা যথেষ্ট বলে অনেকেই মনে করেন। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমাদের দেশে যারা রাজনীতিবিদ তাদের আমি বেশিরভাগ বললাম, অ্যাকচুয়ালি অধিকাংশই নৈতিকতাবিহীন। যেমন আপনি চাঁদপুরের কথা জানেন, চাঁদপুরের তৎকালীন আহ, আহ, মন্ত্রী ছিলেন আপনার দীপুমণি, ডক্টর দীপুমণি। দীপুমণি ওইখানে আহ, মেঘনায় আপনার অবৈধভাবে তার লোকজন দিয়ে আপনার বালু উত্তোলন করতেন অবৈধভাবে, এবং মেঘনার অনেক ক্ষতি তিনি করেছেন। প্রতিদিন আমার কাছে এস্টিমেট ছিল যে উনি ৬৮ লক্ষ টাকা উনি কমিশন পেতেন, প্রতিদিন ৬৮ লক্ষ টাকা কমিশন মানে পেতেন। প্রতিদিন এবং ৬৮ লক্ষ টাকা? ৬৮ লক্ষ টাকা। এবং উনার পেটোয়া বাহিনী ছিল, উনার সেই সেলিম বালু খেকো ছিল, যে সম্প্রতি তার পুত্র সহ জনরোষে নিহত হয়েছেন। দীপুমণিও আপনার হেনস্থা হয়েছেন, উনি গ্রেপ্তার হয়েছেন, হেনস্থা হয়েছেন। মানুষ তাকে ধিক্কার দিয়েছে এক ধরনের। এবং উনার সহযোগী ছিলেন আহ আহ, মোস্তফা কামাল, সিনিয়র সচিব। উনি যথেষ্ট কলকাঠি নাড়তেন, এবং উনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। উনাকে ওএসডি করা হয়েছে, সেটা যথেষ্ট না। উনাকে আইনের দুর্নীতি দমন কমিশনের তদন্ত করে দেখা দরকার। তাছাড়া উনি একটা গর্হিত কাজ করেছেন। একজনে আমাকে রিপোর্ট করেছে যে ৫ই আগস্টের আগে, ৪-৫ দিন আগে একটা মিনিস্ট্রি মিটিং এ উনি বলেছেন
যে ছাত্রদের উপর মেশিন গান চালিয়ে ম্যাসাকার করে দেওয়া উচিত। এটা আসলে জুম মিটিং এর রেকর্ড নিলে দেখা যাবে সত্য কিনা। আহ, যে বলেছেন সত্য বলেই আমি মনে করি। তারপর চেক করা দরকার এবং ওনাকে হত্যা মামলার আসামি হিসেবে আহ, বা- বা- আসামি হিসেবে আইনের সোপর্দ করা দরকার যদি সত্যি হয়। যে মঞ্জু ভাই, যে আপনি চাঁদপুর মেঘনা নদী থেকে বালু উত্তোলনের পিছনে আছেন এক নারী মন্ত্রী, আপনি সেই সময় যখন একটা নদী কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তখন এই যে স্পষ্টভাবে যে বক্তব্যটা আপনি দিলেন, তো আসলে এটার প্রতিক্রিয়া কি হতে পারে বা পরবর্তীতে আপনার কাজে কি ধরনের সংকট তৈরি করতে পারে, এরকম আপনি চিন্তা ভাবনা করেছিলেন কিনা? মানে পরবর্তীতে আপনি এই বক্তৃতা দেওয়ার কারণেই কি আসলে নদী কমিশনের চেয়ারম্যান জায়গা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, নাকি অন্য কোনো কারণ আছে বলে? না, এখানে তো অবভিয়াসলি তারা এই বালু চুরি করতেছেন, বালু চোর বেসিক্যালি। আমি কোনোটাই মিথ্যা করেন, উনি একজন বালু চোর, উনি একজন মন্ত্রী, উনি একজন নারী। এই তিনটা কথার ভিতরে তো কোনো অসত্য কিছু নাই। কিন্তু আমি এটা জানতাম যে এরা হিংস্র হায়নার মতো। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরে গাড়ি আটকে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার নামে ইনডাইরেক্টলি হলেও 50 কোটি টাকার মানহানির মামলা করে দেওয়া হয়েছিল। সেই মামলা বহুদিন পর্যন্ত বিভিন্ন কোর্টে ঘুরছে। সম্প্রতি ওটার নিষ্পত্তি হয়েছে, আমাদের পক্ষে হয়েছে। আমরা মানহানি করিনি। আমরা বলেছিলাম আমি যে যারা এইভাবে মেঘনার থেকে বিভিন্ন নদী থেকে বালু চুরি করে নেয়, অবৈধভাবে উত্তোলন করে, তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু। এই কথার জন্য আমার আমার বিরুদ্ধে, এবং এটা যে পত্রিকা ছাপা হয়েছিল সে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলাও হয়েছিল। কিন্তু শুধু যে দীপুমনির এই বালু চুরির কাজের জন্যই যে আমার মানে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছে তা না। এখানে আরো অনেক শক্তি ছিল। যেমন ধরেন, যেটা বললাম যে চট্টগ্রামের কর্ণফুলীতে এই রশিদ ইঞ্জিনিয়ারের ড্রাই ডক, এইটা উনি 5,000 কোটি টাকার প্রজেক্ট। উনি চাইছেন যেন চাকরিচ্যুত হই। তা না হলে ওনাকে আমি তো 2বার নোটিশ দিয়েছি। আমার আমি উৎখাত করে ফেলতামই। এখন উনরাই আমাকে উৎখাত করে দিছে। কিন্তু কর্ণফুলী নদীর 1/3 চলে গেছে। এইখানে এই নদী দস্যুর আপাত বিজয় হয়েছে। কিন্তু আমরা থেমে নাই। আমরা যারা এই কাজ করেছি, আমরা এখনো বলে যাব যে এটা এটা অন্যায়। নদীকে রক্ষা করতে হবে। যারা নদীর বিষয়ে অনেক সোচ্চার থাকেন, তারা কিন্তু কর্ণফুলীর কাছে বেলায় তাদের কণ্ঠ মিয়ে যায়। কেন মিয়ে যায়? এর ভিতরের যে কাহিনী, সেগুলো তো আমরা জানি। এখানে যারা নদী নিয়ে বেশি হইচই করেন, তারা কিন্তু দেখবেন কর্ণফুলী নিয়ে কথা বলেন না, বলবেনও না। এই যে বিষয়গুলি আছে, অনেক জটিল বিষয়। মানে কেন বলেন না কর্ণফুলী নিয়ে, নদী নিয়ে যারা কথা বলেন তারা কেন বলেন না, মানে কারণ কি? তারা আমি যখন কর্ণফুলী নিয়ে কথা বলি, তারা তখন পাহাড় নিয়ে কথা বলে। এখন তারা যদি আমাদের সাথে এসে যুক্ত হতেন, তাহলে হয়তো আরো বেশি হতো। আপনি শুনবেন না, এই যে সরকারের যে এই যে আপনার আছেন এনভায়রনমেন্টের অ্যাডভাইজার মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান, তার মুখে কিন্তু আপনি শুনবেন না যে কর্ণফুলী নদী উদ্ধার করা উচিত। কর্ণফুলী ড্রাই ডক আমরা শুরু করেছিলাম। আমি দাবি করব এবং আমি দাবি করব সাখাওয়াত হোসেন সাহেব, তারা যেন কর্ণফুলী ড্রাই ডককে আপনার উৎখাত করে কর্ণফুলী নদীকে আবার মুক্ত করে দেন, যেটা আমি পারিনি। আমার সীমাবদ্ধতা ছিল, কারণ আমার আইনের সীমাবদ্ধতা ছিল। আমার বিরুদ্ধে এইসব শক্তিশালী লোকজন কাজ করেছে। খালিদ মাহমুদ চৌধুরী আজ পলাতক, কিন্তু তখন তো তিনি পলাতক ছিলেন না। তখন ছিলেন তারা এক একজন সিংহের মতো, হুম হুমকার দিতেন। আমি যে কমিশনের চেয়ারম্যান ছিলাম, সেই কমিশনে যারা দক্ষ যেসব অফিসারদেরকে এই এই আপনার মুস্তফা কামাল সিনিয়র সচিব স্ট্যান্ড রিলিজ করে দিছে। আপনার দীপুমণি তৎকালীন ডিসি অঞ্জনা খান মজলিসকে বদলি করে দিছে, এডিসি কে ওএসডি করেছে, এবং ডক্টর হারুনকে চিংড়ি মাছ, সে ইলিশের গবেষক, তাকে চিংড়ি মাছের ঘেরে চিংড়ি মাছ রিসার্চে নিয়ে গেছে। তারা একটা তছনছ করে করে দিয়েছে। প্রজাতন্ত্রের এইসব কর্মকর্তারা, এরা সাহস নিয়ে, সততা নিয়ে, মেধা দিয়ে এই রাষ্ট্রের সম্পত্তি যখন রক্ষা করতে যান, তখন এইসব
চর্যবৃত্তিকারী মন্ত্রীরা, নারী পুরুষ মন্ত্রী সবাই মিলে তাদের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপাই পড়েন। তাহলে আমরা যখনই বলি যে আমলাতন্ত্র কথা, আমলাতন্ত্র দেখেছি, আমলাতন্ত্রের মধ্যে আমলাদের মধ্যে খারাপ আছে, কিন্তু বেশিরভাগ আমরাই তো চান যে সঠিকভাবে কাজ করার জন্য, কিন্তু এইসব চোরদের জন্য কাজ করতে পারেন না। তাদেরকে সেই চুরির কাজে অনেকেই প্রতিবাদ করেন। অঞ্জনা খান মজলিসের মতো ডিসি কমই পাওয়া যাবে, সাহস নিয়ে, মেধা দিয়ে, সে সততা দিয়ে সে প্রতিহত করছে, চেষ্টা করছে, কিন্তু ওখানে তো থাকতে পারেননি। এইখানে এরকম অবস্থা হচ্ছে যে এইসব রাজনীতিবিদদের, আমি মনে করি কি, বড় বড় চুরির জন্য, বড় বড় এনভায়রনমেন্টাল ক্রাইমের জন্য এদের 30-40 বছর জেল হওয়া উচিত, ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত, খুব বেশি সময় নেওয়া উচিত না। কারণ এদের অত্যাচারে জনগণ নির্যাতিত। আপনার বহু জায়গায় এরকম হচ্ছে। আমি দেশের বাড়ি গেলাম শিবচরের, রাস্তা দিয়ে দেখি মিনিটে মিনিটে ট্রাক যাচ্ছে, বালু বুঝাই, কোথার থেকে বালু তারা আনতেছে। আমি আর খোঁজ করিনি, আমি তো আর অফিসিয়াল দায়িত্বে নেই, কিন্তু একসময় আড়িয়াল খাঁ নদীর সকল আপনার বালু, অবৈধ বালু উত্তোলনকারীকে আমি নিজের হাতে এই পুলিশ নিয়ে, আপনার কোস্ট গার্ড, আপনার পুলিশ নিয়ে, ইউনোকে নিয়ে তাদেরকে ধরে ধরে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। পরে তারা মুক্ত হয়ে আসছে এবং তারপরে তারা লুটপাট চালাইছে। এখনো তারা আমার বিরুদ্ধে নানাবিধ প্রচারণা চালায়, পোস্টার ছাপায়। এইসব বালু চোররা সংঘবদ্ধ শক্তি। মঞ্জু ভাই, যেটি হচ্ছে যে আপনি একটু জানতে চাই আগ্রহ থেকে যে এখন কি ধরনের পরিস্থিতি আপনি দেখছেন, যে 5 তারিখের পর নতুন সরকার আসলো, এই নদীগুলো থেকে যেমন চাঁদপুর, মেঘনা, মোহনায়, সেখানে কি বালু উত্তোলন বন্ধ হয়েছে? মানে পরিস্থিতি আপনি একটু খোঁজ খবর নিয়েছেন যে যারা দখলদারি, সেই দখলদারিত্বের আগের দখলদারিত্ব আওয়ামী লীগ সরকারের বা তাদের যে সুবিধাভোগীরা, তাদের জায়গায় নতুন করে দখলদারিত্ব কি প্রতিষ্ঠা হলো, নাকি সেটি আপাতত দখলদারি মুক্ত করা গেছে? কি অবস্থায় আছে? না, এখন তো বালুর সিজন না, কনস্ট্রাকশনের সিজন না, সেই জন্য এই সময় বালু উত্তোলন কম থাকে। তারপরও মাঝে মাঝে আমি রিপোর্ট দেখি, আমি তো আর অ্যাক্টিভলি আমি তথ্য পাই না বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ইউনিট থেকে আগে যেভাবে পেতাম। এখন আপনার কম, এই সিজনালি কম, কিন্তু আপনি যখন দেখবেন যে কনস্ট্রাকশনের বর্ষাকাল চলে যাবে, কনস্ট্রাকশন শুরু হবে, তখন বালুর চাহিদা যখন বাড়বে, তখন কিন্তু আবার আপনার ঝাঁপিয়ে পড়বে। এদের ঠেকানোর মতো মেকানিজম এই মুহূর্তে জাতীয় নদী রক্ষা কমিশন কেন, কারোরই নেই। আমরা একটা প্ল্যান করছিলাম, আমরা একটা স্যাটেলাইট বেসড প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করছিলাম, যেখানে 15 দিন অন্তর অন্তর বোঝা যাবে কোথায় কোথায় বালু কাটা হচ্ছে, কোথায় দখল হচ্ছে। কিন্তু আমরা তো সেটা করতে পারিনি, আমাদেরকে সেরকম ফান্ডও দেওয়া হয় নাই। এগুলি আসলে এখানে সরকার আপনার একটা অদ্ভুত কাজ করে এই নদী করার জন্য, আপনার নাব্যতা করার জন্য তারা ড্রেজিং করায়। ড্রেজিং যেভাবে করবে সেভাবে তো করায় না। এখানে ড্রেজিং এর নামে যেটা হয়, এক জায়গায় বড় একটা ড্রেজার রেখে বালু উঠানো হয়, স্তূপিত করা হয়, সেগুলো বিক্রি করে দেয়। আবার ড্রেজার যাদের কন্ট্রাক্ট নেয়, তারা আবার সাব কন্ট্রাক্ট করে দেয় কতগুলি দেশি ড্রেজারকে, যারা নদীকে খুবলে খুবলে খায় এবং বালু উঠে আপনার বিক্রি করে। এগুলি বন্ধ করে দেওয়া উচিত। আর যতদিন না পর্যন্ত একটা সুন্দর সিস্টেম থাকে, অনেস্ট আপনার একটা স্বচ্ছ সিস্টেম আসে, ততদিন পর্যন্ত এই ড্রেজিং এর পেছনে এইসব টাকা ব্যয় করা, একেবারে টাকাটা আসলে আপনি পানিতে ঢেলে দিচ্ছেন। জি, মঞ্জু ভাই, একটু বিষয় আমরা জানতে চাই যে আপনি নদী রক্ষা কমিশনের আপনি চেয়ারম্যান নির্বাচিত হলেন, এবং চেয়ারম্যান একটা বড় পদ, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, সচিবের পদমর্যাদা একটি পদ আমরা জানি, কিন্তু আপনি কাজ করতে পারলেন না। আমরা সাধারণত জানি এই সমস্ত জায়গায় সরকারের আসলে তার প্রিয় পছন্দের মানুষগুলোকেই নিয়োগ দেওয়া হয়। তো আপনি কি যখন নিয়োগ দেওয়া হয় তখন কি আসলে সরকারের মানে গুড বুকে ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আপনি মানে এক ধরনের বিরোধপূর্ণ অবস্থানে চলে গেলেন? এটি কেন হলো? সেটি কি আপনি আপনার কাজের কারণেই সরকারের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে? কেউ কেউ বলেন, একটি সমালোচনা আছে, আমি আপনার কাছে যেহেতু সুযোগ হয়েছে আপনি জানতেই চাই, কেউ কেউ বলেন যে আপনি এক ধরনের ষড়যন্ত্র করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে। আপনি সে সময় ইউএস এর, আমেরিকার যে রাষ্ট্রদূত,
তার সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি সিজিএস এর চেয়ারম্যান হিসেবে তাদেরকে নিয়ে নানা রকম অনুষ্ঠান করেছেন, সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে জাপানের যে রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যেগুলো সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আপনি বিএনপির শামা ওবায়দের সাথে আপনার ছবি দেখা গেছে, ফলে আওয়ামী লীগ শিবির থেকে আপনাকে অভিযুক্ত করা হয়েছিল যে আপনি সরকারকে নাজেহাল করার জন্যই, পর্যুদস্ত করার জন্যই আসলে আপনি এই পদক্ষেপগুলো গ্রহণ করছেন বা সেভাবে কথা বলছেন। অর্থাৎ আমি সরকারের পতন ঘটিয়ে দিয়েছি, এই তো বলতে চাচ্ছেন? তাহলে আমি কি কোনো এই বর্তমান সরকারের কোনো পোস্টে আছি? আপনি বলুন। এইখানে ধরেন অনেকেই বলে যে আমি আওয়ামী লীগ সরকারের খুব প্রিয় পাত্র ছিলাম। আওয়ামী লীগ সরকার আপনার টোটাল জানতে চাই, মানে আপনাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকারের তো এক ধরনের, আপনাকে নিয়োগের ক্ষেত্রে সরকারের নিশ্চয় বিবেচনা কাজ করেছে, আপনি সরকারের গুড বুকে ছিলেন বলেই তো আপনি নিয়োগ পেয়েছিলেন, মানে আওয়ামী লীগ সরকারের। কিন্তু না, আপনি যদি একটা গুড বুকে না থাকেন তাহলে তো আপনাকে নিয়োগ দেওয়া হয় না। আপনাকে যোগ্য মনে করছে বলেই নিয়োগ দেওয়া ছিল, এবং তারা হয়তো ভাবে নাই যে আমি সততার সহিত কাজ করব এবং আমি ন্যায্যতার সাথে কাজ করব, দক্ষতার সহিত কাজ করব, এরকম। তাছাড়া আপনি দেখেন যে এই আওয়ামী লীগ সরকার 20 বছর সরকারে ছিল, 5 বছর আর পরে 15 বছর, 15 বছরের বেশি। এই 20 বছরের মধ্যে আমি 2.5 বছর এই সরকারের এই চেয়ারম্যান হিসেবে, একটা কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি কাজ করেছি, এবং এই কাজটা আমি ন্যায্যতার সাথেই করছি। বাকি সময় কিন্তু আমি এই সরকারের কোনো গুডবুকেও ছিলাম না, আমাকে কোনো পোস্ট দেওয়াও হয়নি। আমি তখন প্রাইভেট সেক্টরে কাজ করতাম, আমার সেক্টরে আমি কাজ করতাম। এখানে অনেক রকমের সমালোচনা আসে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে একজন মানুষ যেভাবেই তাকে নিয়োগ দেওয়া হোক না, যে সরকারি নিয়োগ দেওয়া হোক, সে কি দুর্নীতি করছে কিনা, সে কি ন্যায্যতার সাথে কাজ করছে কিনা, সে কি তার মেধা দিয়ে কাজ করছে কিনা, সে কি সততার সহিত কাজ করছে কিনা, এই ক্ষেত্রে যদি আমার কোনো রকমের দুর্বলতা থাকে সেটাকে খুঁজে বের করা হোক, এবং যদি থাকে আমি জাতির কাছে ক্ষমা চাইবো যে আমার এই লাইফে আমি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, সততার সাথে সবসময় কাজ করে, যেখানেই কাজ করেছি, যেভাবেই করেছি, দেশে কিংবা বিদেশে। সুতরাং আমার ভিতরে কোনো রকমের হীনমন্যতা বোধ নেই। যে সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, আমি একটা আমেরিকান ইউনিভার্সিটির পিএইচডি, আমার বহু জায়গায় আমি কাজ করার আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে সরকার দিয়েছিল, কিন্তু সরকার তো আমাকে ফায়ার করে দিয়েছে। কেন? আমি তার মন্ত্রীদের, তার সচিবদের দুর্নীতির কথা ধরেছি, তাদের প্রাইভেট চ্যানেলে, মানে অফিসিয়াল চ্যানেলে বহুবার বলার চেষ্টা করছি যে এখানে এটা হচ্ছে, কিন্তু কাজ হয়নি বলে আমি পাবলিকলি বলছি। অনেকেই বলে আপনি পাবলিকলি বললেন কেন? পাবলিকে বলছি লাস্ট মোমেন্টে আমি মনে করছি যে পাবলিকের, জনগণের জানার অধিকার আছে যে কি হচ্ছে এই এই নদী রক্ষার ক্ষেত্রে। সেটাই আমি বলেছি। এই নদী আপনার বিশ্ব নদী দিবসে গত বছর এই দিনে আমি যখন বলেছি, তারপরে সকল পত্র পত্রিকায় বিষয়টা আসছে, জনগণ জানতে পারছে যে ঘটনাটা আসলে কি হয়। আপনারা তো জানতে পারতেন না যে 68 লক্ষ টাকা এই দীপমণি চুরি করে নিয়ে যাচ্ছে। আমি এটা প্রকাশ করেছি, এবং দীপমণি শাস্তি হবে। দীপমণি জেলে গেছে এবং জেলে বহুদিন থাকবে বলে আমি মনে করি। মোস্তফা কামাল ওএসডি হয়েছে, সে দুর্নীতি দমনের কেসে পড়বে, জেলে যাবে, জেলে বহুদিন থাকবে। খালেদ মাহমুদ চৌধুরী দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে, ট্রায়াল হবে, এবং তাকে ধরে আনতে পারলে সে জেলে যাবে। আমি চাই তারা জেলে যাক। এই রশিদ ইঞ্জিনিয়ার যে দুর্নীতি করছে, তার এই 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 যে কর্ণফুলী নদীর যে দখল করে রাখছে, আশা করি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, তাকে আমি জানাতে চাই আপনার কিন্তু কাজ হবে কর্ণফুলী উদ্ধার করা, কারণ জাতীয় নদী রক্ষা কমিশন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ থেকে যদি সে এড়িয়ে যান, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা কিন্তু তাকে টাইম টু টাইম মনে করিয়ে দেব যে কর্ণফুলী দখলমুক্ত করেন। ইটস এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু আমি মনে করি উনি সেই চ্যালেঞ্জ নেবেন। মঞ্জু ভাই, ওই একটু ওটার সম্পর্কে একটু মন্তব্য চাই যে আপনি সেই সময় পিটার হাসের সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক সেই সময়টিতে মার্কিন ভিসা নীতি কার্যকর করা হচ্ছিল সরকারের উপরে, এরকমই আপনি এটা আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগটা ছিল। আমি একটু আপনার কাছে জানতে চাই, আমাদের যারা দেখছেন দর্শকরা অনেকের আগ্রহ আছে বিষয়টা, হয়তো বিভিন্ন সময় আপনি বলেছেন, আমাদের মিলেনিয়াম টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। শামা ওবায়দের সাথে আপনার ছবি এসেছে, ফলে বলা হচ্ছে যে আপনি আসলে বিরুদ্ধ শিবিরের লোক, এবং আপনি যেটা বলছিলেন যে আপনি তো
আমরা কিন্তু এই খবরও পেয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন উপদেষ্টা সরকার গঠিত হলো, আমরা শুনছিলাম যে ডক্টর মঞ্জুর চৌধুরী, সাবেক জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, তিনিও উপদেষ্টা হবেন, প্রধান উপদেষ্টা হবেন। এই ধরনের নানা রকম কথা কিন্তু আমরা শুনেছি, পত্রপত্রিকাও সেই ধরনের খবরাখবরগুলো এসেছিল। না, আমি তার আগে একটু জিনিস কারেকশন করতে চাই। আমি দেখছি স্ক্রিনে আপনি লিখছেন চেয়ারম্যান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আমি অ্যাকচুয়ালি ফরমার চেয়ারম্যান, আমি বর্তমানে চেয়ারম্যান নেই। আমি ওই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ থেকে নীতিগত প্রশ্নে রিজাইন করেছি এই 28শে অক্টোবর। আমরা জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান দিয়েছি। হ্যাঁ, বলুন। না, আপনার এখানে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আপনি দিয়ে রাখছেন এই স্ক্রিনে, আমি দেখতে পাচ্ছি। এটা ফরমার চেয়ারম্যান, সংশোধন করে নেব। আমি সংশোধন করে দিচ্ছি যে এটা ফরমার চেয়ারম্যান, আমি আর চেয়ারম্যান নেই সেখানে। এখানে যেটা পিটার হাসের সাথে যে বিষয়টা, ছবি, পিটার হাস তো কোনো নিষিদ্ধ ব্যক্তি না, উনি কোনো ক্রাইম করেন নাই, উনি কোনো ইন্টারন্যাশনাল মাফিয়া লোক না। তার পাশে ছবি থাকলে সেটা আমার জন্য অবমাননাকর হবে। আমি ওই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ছিলাম। সেই সময় আমাদের একটা প্রোগ্রাম ছিল, বিভিন্ন অ্যাম্বাসেডারদেরকে তাদের মতো শোনা, তাদেরকে নিয়ে একটা মিটিং এর মতো করা হতো, তাদের এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হতো, এবং আরো আরো অনেক নানা ধরনের মিটিং হতো, মানবাধিকার নিয়ে হতো, আপনার বাক স্বাধীনতা নিয়ে হতো। এবং যেহেতু ওই পোস্টটা ছিল অবৈতনিক, এটা কোনো বৈতনিক না, বেতন আমি পেতাম না ওটার থেকে, সুতরাং আমি ওই কাজটা করে গেছি। এবং আমাকে অনেকেই বলছেন যে আপনি এই মানবাধিকার নিয়ে কথা বলেন কেন। তাই বলি যে আমাদের যে কনস্টিটিউশনে মানবাধিকারকে এনশিওর করা হয়েছে, আপনি বাক স্বাধীনতার কথা বলেন কেন, যে এটাকে এনশিওর করা হয়েছে। এবং আমি কনস্টিটিউশনের বিরুদ্ধে কাজ করি নেই, আমার অফ টাইমে আমি এইসব মিটিংয়ে গেছি। এখন শামা ওবায়েদ, সে একজন রাজনীতিবিদ, বিভিন্ন রাজনীতি দলের লোকজন আসতো, সে যদি পাশে বসে, এইটা কি অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়, এই আপনার সিআরপিসির কোন ধারায় আমি অপরাধ করছি যে একজন বিরোধী দলীয় নেত্রী, সে মিটিং এ পাশে বসছে, পিটার হাসের পাশে বসছে, আমি এক পাশে বসছি, এটা বাংলাদেশের মানে ক্রিমিনাল প্রসিডিওরের সিআরপিসির কোন ধারায় পড়ে? সুতরাং এরা যারা বলে, তারা তো মানুষের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ স্পিচ, এইগুলির বিরুদ্ধে কথা বলে। এইটার বিরুদ্ধে কথা যখন বলে, তখন আপনাদের বলা উচিত যে সে কি অপরাধ করছে? এটা কি অপরাধ? যদি অপরাধী হয়, শামা ওবায়েদকে অ্যারেস্ট করে নাই কেন? সে কি জেলে ছিল? এই ধরনের কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন লোক, সে যদি বিরোধী দল বা বিরোধী দল কি, যে অন্য কোনো দলের, আমি তো কোনো দল করি না, আমি তো কোনো দলের পোস্টে কখনোই ছিলাম না, যদি কথা বলে, সেটা অপরাধ নাকি? যদি অপরাধ হয়, বলেন কোন ধারায় অপরাধ, আমাকে মামলা টুকে দেন। মঞ্জু ভাই, যে আপনি বলে চমৎকার করে আপনি বিশ্লেষণটা করলেন পরিস্থিতি, আমরা আপনাকে অনেকেই আমরা দেখেছিলাম যখন আপনার খবর আসছে পত্রিকায় যে আপনি উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন, আমরা এও শুনছি যে সামনের দিকে উপদেষ্টার মন্ডলীর পরিসর বাড়ানো হতে পারে। তো আপনি এই বর্তমান সরকারের এই সময়ে এসে সংস্কারের নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, মানুষের একজন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, এখানে আপনি যদি দায়িত্ব পান, তাহলে আপনি সেটি ভূমিকা পালন করতে চান কিনা, বা এই বিষয়ে যে আপনি মানে আপনার নামটা আমরা দেখেছিলাম পরে এলো না, সে কারণে ব্যক্তিগতভাবে আপনি কোনোভাবে কি এক ধরনের দুঃখবোধ আছে কিনা আপনার? না, দুঃখবোধ নাই আমার। আজকে মাসুদ কামালের বক্তব্য শোনার পরে আমি কিছুটা আনন্দিত যে ফরচুনেটলি আমি ওই উপদেষ্টা মন্ডলীতে নাই। মাসুদ কামাল সাহেব বলছেন এক মিটিং এ যে এই উপদেষ্টা মন্ডলী মাজা ভাঙা। এখানে উপদেষ্টা মন্ডলীতে যদি আমি থাকতাম, তো আমাকেও তো বলতেন যে মাজা ভাঙা, তা আমি সেইটা নিতে যাব কেন? এখানে যে ধরুন যে উপদেষ্টা মন্ডলীতে থাকলে হয়তো কাজ করা যেত, কিন্তু না থাকলেও যে কাজ করা যায় না, তা তো না। তবে আমি একটুও বিচলিত নই বা দুঃখিত নই। তবে আমি মনে করি যে এখানে থাকাটা যে কোনো মানুষের জন্যই একটু বিব্রতকর অবস্থায় পড়তে হবে, যে নানাবিধ হয়। আপনি যেমন, আমি গ্রামে গেলাম,
সেখানে কোনো রকম নিরাপত্তা নাই। আমাকে সিকিউরিটির জন্য 6 জন লোক পাহারা দিতে হয়েছে রাত্রে, কারণ আমার জীবনের উপরে আঘাত আসতে পারে। আমরা ডিআইজি কে বলেছি, এসপি কে বলা হয়েছে, ওসি কে বলা হয়েছে, একজন পুলিশ একটা টহল দেয় নাই। একজন পুলিশ বাড়ির সামনে আমার যেখানে আছি সেখানে আছে আপনার ফাঁড়ি আছে, ফাঁড়িতে পুলিশ আছে 4 জন। কোথায় পুলিশ, কিভাবে চলতেছে, এটা কিভাবে এই রাষ্ট্র চলে যে পুলিশরা আপনার কোনো কেউ মামলা করতে গেলে মামলাও রাখে না, তারা কেউ মামলাও রাখে না। এই ধরনের একটা অবস্থার মধ্যে যদি আপনার অ্যাডভাইজার হন, সেটাকে গৌরবের বিষয় তো আমি মনে করি না। তো যাই হোক, এটা মানুষে বলতেই পারে যে কে অ্যাডভাইজার হবে কে হবে না, কিন্তু এটার উপরে তো আমার কোনো হাত নেই। তবে আমি আমি কোনো দুঃখিত না। আমি মনে করি, যেটা চাই যে বর্তমানে যারা অ্যাডভাইজার সাহেবানরা আছেন, ওনারা সততার সহিত কাজ করবেন। এখানে বলা হয়েছে সব সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে, সাব রেজিস্ট্রারদেরকে হিসাবের দেওয়া বলা হয়েছে। মনে করি এটা অতিরিক্ত বাড়াবাড়ি। 15 লক্ষ লোকের সম্পদের হিসাব দেওয়ার দরকার নাই। এখানে যে কজন অ্যাডভাইজার আছেন, যে কজন সচিব আছেন, এই কজনের যদি এবং যারা যারা সংস্থা প্রধান আছেন, তারা যদি তাদের সম্পদের হিসাব দেন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা তাদের ট্রানজাকশন 1 বছরের ট্রানজাকশনটা যদি দেখেন, তাতে যদি কোনো কিছু না পাওয়া যায় সবচেয়ে ভালো হয়। কিন্তু আনফরচুনেটলি 2 জন মাত্র অ্যাডভাইজার সম্পদের হিসাব দিয়েছেন, একজন ফাউজুল কবির, আর একজন দিয়েছেন আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব। এই দুজনের যা দিয়েছেন কার কাছে দিয়েছেন? পাবলিক তো জানে না তাদের সম্পদের, এটা তো পাবলিক ডোমেনে থাকতে হবে। তাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা দিয়ে দিতে পারেন। আমি যতদিন পর্যন্ত না এইসব অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসাব দিচ্ছেন, তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সম্বন্ধে স্বচ্ছতা না আসতেছে, ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট আমার কোনো আস্থা থাকবে না। কারণ আমি জানি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, ক্যান্সার হচ্ছে দুর্নীতি। দুর্নীতি ধীরে ধীরে ঢুকে যায় এবং নানাবিধ দুর্নীতির কথা কিন্তু শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না, কারণ এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার ডেফিনেটলি দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখনো আমি মনে করি যে অ্যাডভাইজার সাহেবদের কালক্ষেপ না করে তাদের সকল সম্পত্তির হিসাবটা তাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিলেই কিন্তু আমরা দেখতে পারি এবং এটা চেক করতে পারি। কারণ আয়ের সাথে ব্যয়ের যদি আপনার সামঞ্জস্য না থাকে, কোনো একজন অ্যাডভাইজার, কোনো একজন ব্যক্তি বলি, কোনো একজন ব্যক্তি আপনার এমিরেটসের প্লেনে ফার্স্ট ক্লাসে যাচ্ছেন ঢাকা টু নিউ ইয়র্ক রাউন্ড ট্রিপ, 18 লক্ষ টাকা ব্যয় করে বিএমডব্লিউ গাড়ি চালান, বেতন পান মনে করেন একজন এনজিও মালিক 1.5 লাখ 1 লাখ টাকা, তা কিভাবে হয়, কেমন? এখন সেটার এই যে আয়ের সাথে ব্যয়ের যদি সামঞ্জস্য না থাকে, তাহলে তো তাকে দুর্নীতিবাজ ধরতেই হবে। আমি আপনাকে বলি যে বাংলাদেশ যদি আপনি দেখেন অফিসিয়ালি দুর্নীতির কথায় আসেন, বাংলাদেশ কিন্তু সবচেয়ে কম দুর্নীতি হয়। গত বছর 195টা দুর্নীতির কেসে কনভিকশন হয়েছে। তো ম্যাক্সিমাম 250 লোক দুর্নীতিতে আপনি জেলে গেছেন কিংবা হয়েছেন, কনভিক্টেড হয়েছেন। 18 কোটি লোকের মধ্যে মাত্র 250 লোক, তাহলে বাকি লোক কি সবই দুর্নীতিমুক্ত? বেঞ্জির কিন্তু কোনো হয় নাই আপনার, মানে কোনো কোর্টে কনভিক্টেড হয় নাই। বেঞ্জি সাহেব কি দুর্নীতিমুক্ত? আজিজ সাহেব কি দুর্নীতিমুক্ত? ওই সেই যে আপনার মতিউর, ছাগল কাণ্ডের মতিউর, তার বিরুদ্ধে তো আপনার তদন্ত চলছে, তার বিরুদ্ধে কোর্টে কেস নাই এই মুহূর্তে। যে কয়বার কেস হয়েছে সব কেসেই কিন্তু সে আপনার মুক্ত হয়ে গেছে। তার মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে সে দুর্নীতিমুক্ত, অনেস্ট লোক। আমার এখন বলি এই কয়েকটা জিনিস আপনাকে কনসিডার করতে হবে। যারা অফিসিয়ালি কনভিক্টেড হয়েছে, 250 লোক তো হয়েছে, প্রতি বছর 250-300 লোক কনভিক্টেড হয়, 200 হয়। এবং এ লোক বাদে যদি আপনি দেখেন ব্যক্তিগতভাবে, যদি আপনি জানেন একজন ব্যক্তি দুর্নীতি করতেছে, আপনি ভালো মতো জানেন, তাহলে একটা নাম্বার 1, যদি দেখেন যে গণমাধ্যমে তার বাড়ির একটা দুর্নীতির কথা আসছে, সম্পদের একটা আনন্যাচারাল পরিমাণ সম্পদের হিসাব আসতেছে, এইটা সেটা ইত্যাদি। আর যদি আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং তার যে কর্মের পরিমণ্ডল, তার সামাজিক পরিমণ্ডলে লোকেরা যে বলে ওই লোকটা দুর্নীতিবাজ, যেমন ফরেন মিনিস্ট্রির লোকেরা আমাকে বলছে যে এই যে
এই যে আপনার ওই চাকমা, ওই যে একজন অ্যাডভাইজার হচ্ছে না সুপ্রদীপ চাকমা, ফরেন মিনিস্ট্রির লোক আমাকে ফোন করে বলছে উনি আমাদের এখানে সবচেয়ে বড় দুর্নীতিবাজ লোক, এবং উনি উনি টাকা ফাইনও দিচ্ছে, ওনার বিরুদ্ধে ডেইলি স্টারের আপনার বিরাট লেখা আছে, রাইট? আমরা এই কথা বলছি, কনক সরোয়ার বলছে, বাসিদ কামাল বলছে, সবাই আমরা এই কথা বলছি। ওনার ব্যাকগ্রাউন্ড তো ইউনুস সাহেব চেক করে নাই। ইউনুস সাহেব তো ওনার আমাদের কথায় আমরা মিথ্যা কথা বলতে পারি, আমরা ভুল তথ্য দিতে পারি, এখনো আমার ভুল হতে পারে, কিন্তু আমরা তো অভিযোগ তুলছি। সে অভিযোগে সে কি তার ব্যাকগ্রাউন্ড চেক করছে? ব্যাকগ্রাউন্ড চেক করে পাবলিককে জানাইছে? যেহেতু জানায় নাই, এখানে সে বিরাট একটা ভুল কাজ করছে। মানুষের আস্থা আনতে হবে, খালি বললেই হবে না, আমাকে বিশ্বাস করতে হবে, আমি যা বলবো শুনতে হবে। আমি তখনই শুনবো যখন দেখবো যে হি ইজ ফেয়ার, হি ইজ অনেস্ট, এবং সে সত্যর পথে আছে। এই এই লোকের ই করা হয় নাই কেন? কেন হয় নাই? ডিমান্ড আমি করতে পারি। আমাকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমাকে গুম করতে পারবেন না, সেই দিন চলে গেছে। আমাকে আপনার সেই ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় আমাকে ঝুলাই দিতে পারবেন না, সেই জন্য চলে গেছে। যদি ঝুলাই দেন, আসেন আমরা দেখি, আমরা দেখি। আমি এখন অভিযোগ করলাম আপনার যে সুপ্রদীপ চাকমার সম্পদের হিসাব নেওয়া হোক। যে ক্রাইটেরিয়ানের কথা বলা হয়েছে তার মধ্যে তার পরিমণ্ডলে এবং গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ামে 3টা সেক্টরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। সুতরাং আমি মনে করি কি সেটাকে চেক করা উচিত ছিল ডক্টর ইউনূসের, ব্যাকগ্রাউন্ড চেকের ই ছিল। আমি জানি না উনি এইসব, উনি তো আর দেশি ই দেখেন না, উনি তো দেশি মিডিয়াম দেখেন না, উনি তো এপি টেপি সিএনএন ছাড়া এগুলি তো দেশের দেখেন না। ওরা দেখা উচিত, হিসুড দেখা উচিত, দেশি মিডিয়ামের দেশি সাংবাদিকরা কি বলে দেখা উচিত। জি মঞ্জু ভাই, আরো আপনি চমৎকার বলেছেন, খুবই সংবেদনশীল বিষয়ে আপনি একটি প্রশ্ন তুলেছেন খুব সাহসের সাথে। এটি আপনার মঞ্জু ভাই, আমি আপনি তো এই নতুন যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে, আমরা এই সরকারের উপরে জনগণ আস্থা রাখছে বলে মনে করা হচ্ছে, এবং সরকার সময় চাচ্ছে, জনগণও সময় দিতে চায়, রাজনৈতিক দলগুলো সময় দিতে চাচ্ছে, যদিও নির্বাচনের একটা চাপ আছে বা দাবি দাবা আছে। আপনি কি মনে করেন যে এই যে সংস্কারের আমরা বলছিলাম যে একটি ফেসিবাদী ব্যবস্থাকে হটিয়ে আরেকটি ফেসিবাদী ব্যবস্থার আমরা কায়েম চাই না, এটা আপনারাও বলেছেন, আন্দোলনে কিন্তু বড়ভাবে এই কথাটা এসছে যে ব্যক্তির কেবলমাত্র পরিবর্তন নয়, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। তো সেই সিস্টেমের পরিবর্তনের কাজটাই কিন্তু এই সরকার করতে চায় বা সরকারকে বলা হচ্ছে। তো এই কাজটি করতে এই সরকার কতটা সফল হবে বলে আপনি মনে করেন? আপনি তো এই সরকারের দু একজনের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আপনি তুললেন, বা আপনি যেটা একটা ধরনের সংশয় প্রকাশ করলেন, কিন্তু জনগণ তো আস্থা রাখতে চায় সরকারের উপরে। আপনি কতটা দেখবেন বা কতদিন এই সরকারকে আপনি সময় দিলে পরে মনে করবেন যে সরকার কিছু করতে পারবে? না, আমিও তো আস্থা রাখতে চাই। আমি মনে করি যে ডক্টর ইউনূসের এই সরকার যদি কোনো কারণে আল্লাহ না করুক ব্যর্থ হন, সেই ব্যর্থতার পরিণতি বাংলাদেশের সকল নাগরিককে আপনার বহন করতে হবে এবং ভয়াবহ হবে সেই পরিণতি। সুতরাং আমরা আমাদের নিজেদের স্বার্থেই আমরা চাই, সেজন্যই আমরা বলি যে স্বচ্ছতা আনেন, সেজন্যই আমরা এই সরকারকে শক্তিশালী করার জন্যই কিন্তু এই সমালোচনাটা করি। এই না যে আমরা এই সরকারকে মানে হেয় করতে চাচ্ছি। আমরা চাচ্ছি সরকার সাকসেসফুল হোক, স্বচ্ছতা আসুক, এবং এই যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা যে এগুলিকে আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি। এটা আপনি বললেন যে অনেক সাহসের কথা, সাহসের হবে কেন? এই অভিযোগটা যে কোনো নাগরিককে তুলতে পারে। আমাদের কি এখন গুম করে ফেলবে নাকি? এই যে কথাটা বললেন, এটা আপনাদের অতীতের ইসের থেকেই বলে ফেলছেন, সাহস কিসের? আমি একজনের সম্বন্ধে শুনছি, পেপারে পড়ছি, বলছি, এটা আমি এখানে আপনাকে বললাম। এখানে সাহসের কোনো ব্যাপারই না, এটা নর্মাল বিষয়। আপনি দেখেন যেটা আপনি বললেন যে এটা সংস্কার, এখন এই সংস্কার নিয়ে, রিফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে। এখন কেউ কেউ বলছেন যে আমূল সংস্কার, আবার কেউ কেউ বলছেন যে অল্প কিছু সংস্কার করে ইলেকশন দেওয়া উচিত। আমি মনে করি কি যে এই সরকারকে আমূল সংস্কারের জন্য আনা হয় নাই। এই সরকারকে আনা হয়েছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য। সেই ইলেকশনটায় যেন জনগণ তাদের মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বিঘ্নে, এবং তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, তাদের প্রেফার্ড প্রতিনিধি।
এটাই চাওয়া। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি আরেকটু বেশি চাই। আমি সেটা চাই যে এমনভাবে সংস্কার করা উচিত যে এইসব জনপ্রতিনিধিরা যেন জনগণের উপরে প্রভু না হয়ে বসেন এবং তারা যেন শত শত কোটি টাকা লোপাট চুরি চামারি না করতে পারেন। সেই জন্য কিছু সংস্কার করা দরকার এবং এই যে পরিবারতান্ত্রিক ব্যবস্থার এর একটা অবসান হওয়া উচিত এবং আমাদের যে একটা যে দুইটা দলের যে একটা প্রভুত্ব, সে প্রভুত্বকে কাটিয়ে উঠা দরকার। তার জন্য আমি স্পেসিফিক্যালি কয়েকটা বিষয় আমি বলি, এখনো বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আপনার প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা নিয়ে আসবেন, অর্থাৎ সংখ্যানুপাতিক। যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে। এটা সুবিধা হচ্ছে যে ছোট ছোট দল যারা আছে তারাও আপনার সংসদে যেতে পারবে। 1% যদি ভোট পায় তাহলে আপনি 3টা সিট নিয়ে যেতে পারবেন। তাদেরকে এই আওয়ামী লীগ বা বিএনপির নেত্রীদের হাতে পায়ে ধরতে হবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে এখানে প্রধানমন্ত্রী হয়ে যান ডিক্টেটর, তার হাতে অঢেল ক্ষমতা, অঢেল পাওয়ার। সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করতে হবে, প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচিত করতে হবে, ডাইরেক্ট ইলেক্টেড, এবং তার হাতে ক্ষমতা দিতে হবে। সুতরাং এই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। আর একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আপনার টার্ম লিমিট। প্রেসিডেন্ট 2 টার্ম বর্তমানে আছে, প্রধানমন্ত্রীও 2 টার্মের বেশি থাকাটা ঠিক হবে না, মন্ত্রীদেরও তাই। এমনকি আপনার মেম্বার অফ পার্লামেন্টদেরকে আপনি টার্ম লিমিট করে দিতে পারেন, আপাতত করে দিতে পারেন। তাতে হবে কি, এই যে একবার এমপি হয়ে চিরকাল এমপি হতে চায়, একবার মিনিস্টার হয়ে চিরকাল মিনিস্টার হতে চায়, এই যে প্রধানমন্ত্রী হয়ে তো গণভবনকে উনি একদম নিজস্ব আবাসস্থল হিসেবে লিখেও নিতে চাইছিলেন। এগুলি যেন না হয়। আর একটা বিষয় হচ্ছে আপনার যে টার্মকে আপনার 5 বছর পরিবর্তে 4 বছর করা যায় কিনা। আর একটা হচ্ছে যে এমন সব আইন করা পরিবার তন্ত্রের বিরুদ্ধে যেন যায়, অর্থাৎ একই একটা সেন্ট্রাল কমিটিতে একই পরিবারের একজনের বেশি যেন না থাকে এবং একজন চলে গেলে তার পরিবর্তে তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যেন তাকে সাকসিড করতে না পারে। এই ধরনের কিছু ব্যবস্থা, অর্থাৎ এবং এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতি অ্যাটলিস্ট আগামী 5টা বা 10টা নির্বাচন এই নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে করার একটা ব্যবস্থা করা। আরো অনেক আছে, যেমন ধরেন আপনার পার্টি চিফ, সেজন্য প্রধানমন্ত্রী মন্ত্রী না হতে পারে, পার্টি চিফ গভর্নমেন্টে আসতে পারবে না, গভর্নমেন্টের লোক পার্টিতে যেতে পারবে না। তাহলে পার্টিটা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হলো। এই ধরনের বহু সংস্কার এই সরকার ইচ্ছে করলে 1 থেকে 1.5 বছরের মধ্যে করে একটা নির্বাচন দিয়ে সুন্দরভাবে একটা মানে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিলে তারা বাকি কাজগুলি, যে আপনার অন্যান্য যে কাজগুলি, সেগুলি কিন্তু তারা সুন্দরভাবে করতে পারবেন বলে আমি মনে করি। জি, আমরা শেষ করব। আমরা যদিও নদী নিয়ে আলোচনা শুরু করেছি, দর্শক আপনারা জানেন যে আগামীকাল নদী দিবস, সেই জন্য আমরা নদী নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রসঙ্গক্রমে আমাদের রাজনীতি, নানা রকম অর্থনীতির পরিস্থিতি, আমাদের সংস্কার, সেই প্রসঙ্গগুলো আসলো। ডক্টর মঞ্জুর চৌধুরী অনেক বিষয়ে কথা বলতে পারেন, অনেক বছর থেকে তিনি টকশোয়ে কথা বলেন, আমি তার সাথে টকশো করেছি অনেকগুলো। তিনি খুবই বাংলাদেশের একজন স্কলার ব্যক্তি, নানা বিষয়ে খুবই বহুমাত্রিক তিনি আলোচনা করেন। একটি বিষয়ে যে ক্রিটিক্যাল লেভেল, সেগুলো তিনি বিচার বিশ্লেষণ করেন এবং সাহসের সাথে কথা বলেন। তিনি বলছেন যে অবস্থার পরিবর্তন হয়েছে, ফলে সাহসের সাথে কথা বলাটা বড় কথা না, মানুষ কথা বলবে, এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, স্বাধীনতা একটা পরিবেশ যেন আমরা আমাদের রাজনৈতিক পরিসরে নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে বড় কথা। আমরা সেই পরিবর্তনের প্রত্যাশা আছি। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনাকে খুবই অভিনন্দন জানাই যে আজকে আপনি সময় দিয়েছেন। আবারও নানা রকম সংস্কার, রাজনৈতিক পরিবর্তন, মানুষের যে প্রত্যাশা, এবং আমরা কতগুলো সংকট দেখছি দেশে, যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি এখনো রক্ষা করা যাচ্ছে তা নয়। মব লিঞ্চিং হচ্ছে, এক ধরনের মব বিটিং হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা পাহাড়ের এক ধরনের পরিস্থিতি দেখছি, যে সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব এবং সংঘাতের অবস্থা আমরা দেখছি। নানা পেশাজীবীরা তাদের নিজস্ব দাবি দাবা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন, পুলিশ প্রশাসনকে এখনো আসলে সক্রিয় করা যাচ্ছে না।
আমরা লক্ষ্য করছি আমাদের বাজার ব্যবস্থাপনাটা এখনো শৃঙ্খলার মধ্যে আসেনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। আমরা ইন্টারেস্টিং বিষয় দেখছি যে অনেকগুলো বিষয় আসলে একভাবে সিদ্ধান্ত হয়েছে, আজকে অন্যভাবে সিদ্ধান্ত হচ্ছে। তার মধ্যে একটি এতে দিয়ে শেষ করতে চাই, যেহেতু আপনার নদীর সাথে একভাবে সম্পর্কিত, যে এই সরকার আসার পর মৎস্য উপদেষ্টা বলছিলেন যে ইন্ডিয়ায় ইলিশ রপ্তানি করা হবে না, আগে আমাদের চাহিদা পূরণ করব আমরা, তারপর কথা বলা যেতে পারে। তিনি এবং এই সিদ্ধান্তে আমরা দেখেছি যে খুবই ওয়েলকাম জানানো হয়েছিল এই সরকারকে, এই উপদেষ্টাকে, এবং এক ধরনের আমরা কেন আমাদের ইলিশ ভারতকে দেব। কিন্তু আজকে একটা খবর এসেছে যে 3000 টন ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। তো এই যে এটা কেন সিদ্ধান্তের পরিবর্তন হলো, এবং আসলে এই যে ইলিশ কূটনীতি বাংলাদেশকে এক ধরনের বাধ্য হলো কিনা ভারতে ইলিশ রপ্তানি করতে, এই প্রশ্নটাও এসছে। তাহলে কেন উপদেষ্টা বললেন যে আমরা ইলিশ রপ্তানি করব না? তারা কি তাদের জায়গা থেকে শিফট হয়ে যাচ্ছেন? এটি সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা দিয়ে আজকে শেষ করতে চাই অনুষ্ঠান। আপনি দেখুন, বাংলাদেশে কয়েক লক্ষ টন ইলিশ উৎপাদিত হয়। তার থেকে 3000 টন ইলিশ যদি পশ্চিম বাংলা যায়, তাতে কি বিশাল ঘাটতি হবে। প্রথমত এই ইলিশ না দেওয়ার যে ডিসিশনটা, এটা ছিল ভুল সিদ্ধান্ত ছিল। এটা একটা বাণিজ্য, এটা একটা বাণিজ্য। আমরা কি ইলিশ না দিলে তারা কি মারা যাবে কিনা, এটা আপনি যদি সিম্বলিক হইতে বলেন যে আমরা ইলিশ দিব না, ইলিশ দিলে এই যে এখন দিয়েছেন, এতে আমি মনে করি যে প্রথম যে ডিসিশন নেওয়া উচিত ছিল যে তাদের 2-3 হাজার টন বা 500 টন বা 1000 টন ইলিশ তারা দুর্গাপুজো উপলক্ষে নেয়, এবং সেটা দিলে অসুবিধা কিছু ছিল না। আমি মনে করি না যে এই ধরনের ছেলে মানুষই বিষয় নিয়ে আমাদের এই একটা বৃহৎ প্রতিবেশীর সাথে ই করা দরকার। তুমি তা তো দিয়েছে, এবং এটা একটা ব্যবসা, তো আমাদের তো একটা ব্যবসা। তাছাড়া এটা এমন না যে আমাদের 50% মৎস্য চলে গেছে, তা তো না। এটা সামান্য একটা অংশ। এটা আপনি দেখুন, আর একটা বিষয় যদি বলি, আমি পশ্চিম বাংলার জনগণ, ইলিশ তো জনগণ খাবে, এটা তো ইলিশ তো সরকার খাবে বন্ধু না। ভাই, এই যে ইলিশ রপ্তানি নিয়ে কিন্তু এক ধরনের রাজনীতি আমরা শুনেছি। আওয়ামী লীগ সরকারের সময় একটা বড় সমালোচনা ছিল যে আমাদের দেশে ইলিশের দাম অনেক বেশি, আমরা খেতে পারি না, ইলিশ কেন রপ্তানি করা হয়। তখনও কিন্তু 1% ইলিশ রপ্তানি করা হতো। আপনি যে সংখ্যাটি বলছেন এমনই, খুব বেশি না। আজকে কি না, আপনি শুনেন, এই রপ্তানির সাথে দামের কোনো দামটা হচ্ছে যে চাঁদাবাজি হয়, আড়তদাররা আপনার দাম বাড়িয়ে দেয়। এর সাথে রপ্তানি 3000 টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে বলে যে দাম বেড়ে যাবে বা না করলে কমে যাবে, এটা কিন্তু আমি দেখি নাই কোনো সময়, আমি এটা দেখি নাই। আর একটা জিনিস আপনি দেখেন যে ইলিশ মাছ পশ্চিমবাংলার জনগণ খাবে। আমাদের এই যে যখন এটা হলো, আন্দোলনটা হলো, আমাদের যে একটা গণ অভ্যুত্থান হলো, পশ্চিম বাংলার জনগণ অকুণ্ঠ এই দিচ্ছে, আপনার সাপোর্ট করছে, অকুণ্ঠ সাপোর্ট করছে। আমি তো দেখেছি ভিডিওতে, তারা বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে জনগণ। সরকার সরকার কি করছে, সরকার হয়তো করে নাই বা করার কথাও না সরকার, কিন্তু জনগণ তো করছে। ইলিশ তো জনগণ খাবে। সুতরাং ভারতের জনগণের সাথে আমরা কোন রকমের বিদ্বেষমূলকই করতে চাই না। যেটা হচ্ছে যে মোদী সরকার একটা পরিবার, একটা পার্টিকে দিয়ে বাংলাদেশকে একেবারে নিজেদের হাতের মুঠোয় রাখছিল। আজকে তার থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এটা আমাদের মোদী সরকারের বা ভারতীয় সরকারের কোনো নাই আমাদের বাংলাদেশে, তাদের কোনো লিভারেজ নাই, তাদের কোনো প্রভাবই নাই। কিন্তু জনগণের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। ভারতীয় জনগণ আমাদের শত্রু নয়, ভারতীয় কালচারের সাথে আমাদের অনেক সিমিলারিটি আছে, এবং উই উইল মেনটেন আওয়ার ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ ইন্ডিয়ান পিপল। জি মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো অন্যান্য বিষয় নিয়ে আপনি আমাদের মিলেনিয়াম টেলিভিশনে সময় দিবেন সে প্রত্যাশা রেখে আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন। ভালো থাকবেন। দর্শক যারা দেখেছেন, শুনেছেন, মন্তব্য করেছেন, আমরা একটু দেরিতে শুরু করেছি, যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে নিতে হলো আপনাকে। তো আপনাদের ধন্যবাদ জানাই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।